তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুসরণ করার আহ্বান মাশরাফির। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের পরামর্শ বিএনপি নেতাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুসরণ করার আহ্বান মাশরাফির। তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে নড়াইল শহরের সুলতান মঞ্চ চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মাশরাফি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মাশরাফি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর নেতৃত্বকে লক্ষ্য করবে। আমার বিশ্বাস তাহলে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নড়াইল জেলা গড়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বে। ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে অনেক বাধাবিপত্তি, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী গড়িয়ে দিয়ে গেছেন। মাশরাফি বলেন, ডিজিটাল বাংলাদেশ করতে গিয়ে প্রথমে বাধা এসেছিল। আজকে যখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেন তখন কিন্তু বাধা আসে না। আজকে সবাই বিশ্বাস করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে একমাত্র তরুণ প্রজন্মের যারা নেতৃত্বে আছেন তাদের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাব, প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং আপনার গ্রাম শহরকে আপনি কিভাবে নেতৃত্ব দেবেন সেই জিনিসগুলো আপনারা অনুধাবন করবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুভাষ চন্দ্র বোস। জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান প্রমুখ। ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের পরামর্শ বিএনপি নেতাদের। পুনর্গঠিত হওয়ার পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন নেতারা। এজন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হতে পারে। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পুনর্গঠিত কমিটির নাম দেওয়া হয়েছে চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি। বিকাল ৫টায় বৈঠক শুরু হয়ে সন্ধ্যা ৭:৩০টার দিকে শেষ হয়। এখন থেকে প্রতি মাসে একবার, প্রতি মাসে সম্ভব না হলে ২ মাসে একবার এই বৈঠক হবে। বৈঠক সূত্র জানায়, কমিটির সব সদস্যদের বক্তব্য শুনেন কমিটির প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাদের অধিকাংশ রাষ্ট্র হিসেবে ভারত বিরোধিতার বদলে দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের পরামর্শ দেয়। তারা বলেন, দেশ হিসেবে ভারতের বিরুদ্ধাচরণ না করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে চীন সক্রিয় হচ্ছে মন্তব্য করে কয়েকজন দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরামর্শ দেয়। গত কয়েক মাস ধরে ভারত বিরোধিতা করে আসছে বিএনপি। বৈঠকে এ বিষয়ে যে পরামর্শ এসেছে সে বিষয়ে দলের শীর্ষ নেতা কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একজন নেতা বলেন, গত নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিতে শুরু করেছিল শেষ পর্যন্ত তাদের সেভাবে দেখা যায়নি। এর মূল কারণ ভারত। ফলে যুক্তরাষ্ট্রের উপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে। অপর এক নেতা বলেন, মূলত এটি পরিচিত সভা ছিল। সভায় কমিটির সদস্যরা মতামত দিয়েছে। পরবর্তী বৈঠকে ইস্যুভিত্তিক আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো সফলতা দেখছেন না মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ২ দিনের ভারত সফর করে দেশে ফিরেছে। কিন্তু এ সফরে কোনো সফলতা দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সফরে নিজেদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকারের কথাগুলো সরকার বলতে ব্যর্থ হয়েছে। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি কথাগুলো বলে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল শনিবার রাতে দেশে ফিরেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি শুক্রবার নয়াদিল্লিতে যান। সফরে ২ দেশের মধ্যে ৭টি নতুন, ৩টি নবায়নকৃত সহ ১০টি সমঝোতা স্মারক এমওইউ হয়। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ সফরে 10টি চুক্তি হয়েছে। বলা হচ্ছে চুক্তিগুলোর বেশিরভাগ সমঝোতা স্মারক। অনেকগুলো তারা চুক্তি করবে, কারিগরি দল পাঠাবে। কিন্তু তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার ব্যাপারে কোনো চুক্তি হয়নি। বরং তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, বিনিয়োগ করার জন্য ভারত প্রস্তাব করেছে। প্রধানমন্ত্রীর এ ভারত সফরে কোনো সফলতা দেখছেন না তিনি। বিএনপির মহাসচিব আরও বলেন, ভারতের কাছে সরকার সেবাদাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, আশপাশের সব প্রতিবেশী দেশের কাছে তারা পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে, জবাবটাও পর্যন্ত তারা দিতে পারে না।
পুলিশের বিবৃতিতে সাংবাদিকদের সত্য প্রকাশে হুমকি পুলিশের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তাকে নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে সেটার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সাংবাদিকদের সত্য প্রকাশে তাদের হুমকি দিয়ে যে এই সত্য পুলিশের দুর্নীতির খবর প্রকাশ করা যাবে না, কারণ এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয়। তিনি আরও বলেন, সারা দেশের মানুষ জানে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য কিভাবে এই সরকারের সঙ্গে যোগসাজ করে বিত্তবৈভবের দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ তার চিকিৎসকেরা জানিয়েছেন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হচ্ছে। তিনি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ চিকিৎসাধীন। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মেডিকেল বোর্ড বারবার বলছে খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব নয়। বারবার এ কথাগুলো বিভিন্নভাবে বলা হয়েছে। দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। সুশীল সমাজ, বিদেশি মিশনগুলো, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও বলেছে। কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। ফের ফারাক্কা চুক্তি বাংলা বিক্রির পরিকল্পনা। মমতার দলের গর্জন। এই ইস্যুতে সংসদে গর্জে উঠার হুঁশিয়ারি দিয়ে মমতার দল বলছে, বাংলাকে পশ্চিমবঙ্গ অন্ধকারে রেখেই ফারাক্কা গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানোর সমঝোতা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ফারাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ, কিন্তু নতুন সমঝোতার বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি, যা অত্যন্ত খারাপ। এছাড়া এই চুক্তি বাবদ রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে। গঙ্গা ড্রেজিংয়ের কাজ বন্ধ হয়ে গেছে, যা পশ্চিমবঙ্গে বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে। এবার বাংলায় বন্যা হওয়ার আশঙ্কা আরও বাড়ল। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঢাকা-দিল্লি বৈঠকের 24 ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল বুঝিয়ে দিতে চাচ্ছে, সংবিধান অনুযায়ী কেন্দ্র চাইলে অন্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার অধিকার রাখে, কিন্তু রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা দিল্লির জন্য সহজ হবে না। কেন্দ্রকে এটা বুঝতে হবে, রাজ্য সরকার সহযোগিতা না করলে তিস্তা পানি বণ্টনের মতো চুক্তি থমকে থাকে। ফারাক্কা ইস্যুতে তিস্তা পানি বণ্টন নিয়ে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখল মমতার সরকার। তৃণমূল বলছে, আগামী 2026 সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সেখানে তার আগেই তড়িঘড়ি এই চুক্তি কেমন করে হল? পশ্চিমবঙ্গ সরকারের দাবি, এই চুক্তি আবার বাস্তবায়িত হলে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বন্যা এবং ভাঙন দেখা দেবে। তাতে বাংলার বিপুল পরিমাণ গ্রামের মানুষ বিপদের মুখে পড়বে। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মিত্র লেবাননের ইসলামী গোষ্ঠী জামা ইসলামিয়ার এক নেতাকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রোববার সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও তাদের মিত্ররা। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এবারের এই সংঘাত 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করছে। এর আগে শনিবার লেবাননের পশ্চিম বেকা অঞ্চলের খিয়ারা এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় জামা ইসলামিয়ার আলফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমেহ নিহত হন। সিরিয়া সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে লেবাননের ভূখণ্ডে আয়মানের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবাননের বেকা এলাকায় নির্ভুল নিশানায় হামলা চালিয়ে আয়মান ঘোতমেহকে হত্যা করা হয়েছে। লেবাননে জামা ইসলামিয়া ও হামাসের যোদ্ধাদের অস্ত্র আয়মান সরবরাহ করেছিলেন বলে জানিয়েছে ইসরায়েল। অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে জামা ইসলামিয়ার অন্তত 7 যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি। ফরাসি বার্তা সংস্থা এফপির তথ্য অনুযায়ী ইসরায়েল লেবানন সীমান্তে 8 মাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় লেবাননে কমপক্ষে 84 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই হিজবুল্লাহ ও হামাসের যোদ্ধা। তবে তাদের মধ্যে 93 জন বেসামরিক নাগরিকও রয়েছে। আর লেবানন ভূখণ্ড থেকে হামাস ও হিজবুল্লাহর চালানো হামলায় ইসরায়েলে কমপক্ষে 15 সৈন্য ও 11 বেসামরিক নিহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা। একই সঙ্গে আরও 200 জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। পরে ওই দিনই গাজায় পুরোমাত্রার যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
গাজার ক্ষমতাসীন শাসক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৮ মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭,৬০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। রোববার হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের বেইত হিলেল ব্যারাকে সামরিক নেতাদের অবস্থানে সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। জামা ইসলামিয়ার আলফজর ফোর্সের নেতা আয়মান ঘোতমেহকে হত্যার প্রতিবাদে এই হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।